আর কিছুক্ষণ পরেই বাজবে 2015-র ঘন্টা। পৃথিবীর কোথাও কোথাও আবার নতুন বছরের সূর্য উদিত হয়েছে, আবারও কোথাও আরও অনেক ক্ষণ পরে হয়তো নতুন সূর্যটি দেখা যাবে, 2015 সূর্যটি দেখা যাবে। এইরকম একটি সময়ে আমরা আজকের অনুষ্ঠান সাজিয়েছি বছরের পূর্বাভাস। দর্শক, আপনারা জানেন যে এটি 24 ঘন্টার খবরের চ্যানেল। 24 ঘন্টার খবরের চ্যানেল মানে অনেক ধরনের খবর থাকে, আবহাওয়ার পূর্বাভাস যেমন থাকে, এবং আপনারা নিশ্চয়ই পত্রিকায় লক্ষ্য করে থাকেন যে রাজনীতি, অর্থনীতির নানান খবরের মধ্যে অবশ্যই দিনটি কেমন যাবে বা আগামী বছরটি কেমন যাবে সেরকম একটি কলাম কিন্তু সব পত্রিকারই থাকে। সুতরাং সেটার প্রতি আগ্রহ রয়েছে, পাশাপাশি আগ্রহ থাকে কিন্তু বিজ্ঞান নিয়েও। বিজ্ঞানের সঙ্গে এই অন্ধবিশ্বাস অথবা অবিশ্বাসের একটা সবসময় একটা দ্বন্দ্ব থেকেই যায়। কোথায় গিয়ে আমরা দাঁড়াবো সেরকম একটি প্রশ্নও কিন্তু ছোটদের মনে থাকে যারা অনুসন্ধিৎসু। সেই সব বিষয়ে আমরা যাব না। আমরা আগামী বছরের পূর্বাভাস সাজিয়েছি রাশি, গ্রহ, নক্ষত্র বিবেচনায় কেমন যাবে সেরকম কিছু প্রশ্নের জবাব নিয়ে। কিছু প্রশ্ন আপনারা এখন ফোনে করবেন, এবং আমার প্রশ্ন রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে দেশ বা গোটা বিশ্ব কদ্দূর এগুলোর সম্ভাবনা রয়েছে। এগুলো ঠিক গ্রহ নক্ষত্রের বিচার নয়, এখানে গবেষণা এবং যেসব কাজগুলো হচ্ছে সেগুলোর উপর নির্ভর করে আমরা কথা শুনবো। সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক, পদার্থবিদ্যা। ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের আর আসলে পরিচয়ের দরকার নেই। যারা বাংলাদেশে বিজ্ঞান নিয়ে খোঁজ খবর রাখেন, বিজ্ঞান পড়েন, এবং আমাদের বয়সী যারা, তারা অনেকেই তার লেখা ছোটদের বিজ্ঞানের বই পড়ে কিন্তু বড় হয়েছেন। আছেন প্রফেসর হাওলাদার জ্যোতিষী, আর কোনো পরিচয় মনে হয় দরকার নেই। ডক্টর মাধব আচার্য, তিনিও জ্যোতিষী, চট্টগ্রামে বসে প্র্যাকটিস করেন, ঢাকায়ও আসেন মাঝে মধ্যে। আমরা এই অনুষ্ঠানটি সাজাবার জন্য গত 3 দিন ধরে ঘোষণা দিয়েছি। অনেকেই আপনারা আপনাদের নাম, জন্ম তারিখ, নানান প্রশ্ন দিয়েছেন। সকলের প্রশ্নের জবাব হয়তো আমরা দিতে পারবো না। তারপরে আমরা ভাগ করে নিয়েছি। ডক্টর মাধব আচার্য, আপনাদের যে ব্যক্তিগত অনেক প্রশ্ন আছে, কেমন যাবে, টাকা পাবেন কিনা, পাওনা টাকা হবে কিনা, বিয়ে হবে কিনা ইত্যাদি ছোটোখাটো অনেক প্রশ্নের উত্তর উনি আপনাদের জন্ম তারিখ ভেদে উনি বের করেছেন, সেসব উত্তরগুলো নেব। অনেকে হয়তো এখনই কোনো প্রশ্ন থাকতে পারে, 818921 থেকে 7 পর্যন্ত এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এবং প্রফেসর হাওলাদার রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে কিছুটা কথা বলবেন, আগামী বছরটি কেমন হবেন তার বিচারে। আমরা শুরুতেই একটু যদি রাজনীতিতে যাই এবং আগামী বছরটি কেমন হতে যাচ্ছে। 5ই জানুয়ারি নির্বাচন গত বছর হয়ে গেল, এবং কিছুদিন পরেই আমরা এই 3-4 দিন পরেই সেটার বর্ষপূর্তি, সেটাকে ধরে আমরা হরতাল, আজকে হরতালের মধ্যে 31 পালিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতির আবহাওয়াটা কেমন হবে, পূর্বাভাস? রাজনীতির আবহাওয়া সুবিধাজনক বলে মনে হচ্ছে না। আপনি কিন্তু একটু গ্রহ নক্ষত্র বিচার করে বলবেন, অথবা এবং রাজনীতির পাত্রপাত্রীদের বিবেচনা করে বলবেন। এই বছরটা আপনার 2015 এটা সংখ্যা বিজ্ঞানে বলে এটা শনি গ্রহের প্রভাব 8। মাই গড। এই শনি গ্রহের প্রভাব থাকলে যা হয়, সব ক্ষেত্রে বাধাবিঘ্ন থাকবে। রাজনীতির ক্ষেত্রেও বাধাবিঘ্ন থাকবে, বিরোধী দলেরও সম্মুখে বাধা আছে, আবার যারা পাওয়ারে আছেন তাদের সামনেও বাধা আছে। এই বাধাবিঘ্নটাই হলো সবচেয়ে বড় এই বছরের আর কি। আপনার 2015 সাল, এটাকে সংখ্যাবিজ্ঞানের মতে 8 হয়। 8 হলো শনির সংখ্যা। এই শনি আমরা সবাই জানি যে মানুষের কথাও বলে যে তোমাকে বোধহয় শনিতে পেয়েছে, অর্থাৎ তোমার কোনো কাজই সাকসেস হচ্ছে না, সবটাতেই বাধা আসতেছে, এবং কাজ হয় কিন্তু হয় না, এবং কাজের একেবারে 16 আনা গিয়া ঠেকে, তারপরেও কাজ হয় না ইত্যাদি। এই বছরের আমরা শনি গ্রহের প্রভাব দেখতে পাচ্ছি। এবং আপনার বিরোধী দল চাইবে সরকারকে বাধ্য করতে যাতে একটা নির্বাচন দেয়, কিন্তু বর্তমান সরকার নির্বাচন দেওয়ার সম্ভাবনা কম। মানে ওই যে শনির দশা হয় না, নির্বাচন চাইবে কিন্তু দেয় না, এরকম এরকম একটা ভাব
হবে, এই যার ফলে আপনার দেশের জনগণের ভোগান্তি বাড়বে। এছাড়া আর তার মানে actually শনির দশা আসলে জনগণের কপালে। হ্যাঁ, কারণ জনগণকে নিয়েই তো দেশ, কাজে জনগণকে এটার ভোগান্তি করতে হবে। এবং যারা দলে আছেন বা বিরোধী দলে আছেন, উভয় পক্ষেরই এটার জন্য এটার সাফারিং হবে। সরকারকেও এটার সাফারিং আছে, এবং সরকার বিপক্ষে যারা বিরোধী দলে আছেন এদেরও জন্য এটা একটা অমঙ্গলজনক। আচ্ছা, আমি আপনার কাছে এই যে রাজনীতিবিদদের ব্যাপারেও শুনবো। ডক্টর মাধব আচার্য, আপনার হিসাব নিকেশে কি বলে? 2015 মানে হলো সংখ্যা 8, আবার অনেকের আসলে শুভ সংখ্যা 8 আছে, বলছেন 8 হলো শনির সংখ্যা। তার মানে যাদের সংখ্যা সবসময় এই শনির সংখ্যা নিয়ে যারা ঘোরেন তাদের জন্য কি ডাবল শনি? আচ্ছা, এরপর তো আমি আপনাকে একটা প্রশ্ন অ্যাড করতে চাই। আপনি কি বাংলাদেশের জন্য বলছেন না সারা পৃথিবীর জন্য? সারা পৃথিবীর প্রশ্নটি আমি দুজনকেই করব। আচ্ছা, যদি পৃথিবীর জন্য হলে আমি বাংলাদেশটাকে দেখি যে মানে অনেক সময় একজন জ্যোতিষীর সঙ্গে আরেক জ্যোতিষীর গণনা পূর্বাভাস এগুলোতে অনেক পার্থক্য থাকে। এই ক্ষেত্রে আপনার কতখানি দ্বিমত পোষণ করছেন? আপনাকে একটু মন দিয়ে শুনুন। শনি কোনো বাংলাদেশ চিনে না, সারা পৃথিবীর মধ্যে শনি আছে, যদি পরে থাকে। বাংলাদেশ নামক শনি এখানে আসার কথা আসবে না। না, শনি তো সবাই ক্ষেত্রে আসবে, বাংলাদেশে ধরবে কেন? বাংলাদেশ অল্প দিনের জন্য এতদিন শনি গেল কোথায়? প্রথম কথা হচ্ছে শনি 8 সংখ্যা, এটা ঠিক আছে। শনি কিন্তু এখন আসছে বৃশ্চিক রাশিতে 17 নক্ষত্র, ওইটাও কিন্তু 8। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটারটা হলো এখানে শনি যখনই 8 নক্ষত্রে আসবে, 17 নক্ষত্রে আসে, বৃশ্চিক রাশি মঙ্গলের ঘরে যখন আসছে, একটা অরিঘরের মধ্যে চলে আসলো। পৃথিবীতে যখনই মঙ্গল আর শনি এক জায়গায় আসে যায়, কোনো না কোনো অঘটন ঘটাবে। কী অঘটন ঘটাবে? শনি ঘটাবে দুর্ভিক্ষ, অগ্নি ভয়, দুর্ঘটনা, তার রাজনৈতিকতা অস্থিরতা, নেতানেত্রীর অস্থিরতা, কোনো না কোনো জায়গায় এমন কিছু অবক্ষয় ঘটবে যেগুলো শোকাবহ ঘটনার তারা কোনো বিকল্প নেই। আপনারা এই 2008 সালে কিন্তু আপনারা এই যে 2015 সালে আপনারা কিন্তু সেটা পৃথিবীর মানুষ দেখবে। তার মানে শনি আর মঙ্গল একই ঘরের মধ্যে আছে। ওটা সার্কেল হিসেবে ঘুরি জায়গায় যখন আসবে বা দৃষ্টি বিনিময় যখন হবে, ওই ঘটনাটা ঘটবে। জ্যোতিষশাস্ত্র কখনো দুর্বল নয়, খুব শক্তিশালী। গ্রহ নক্ষত্রের সমন্বয়ের কারণে আমরা অনেক কিছু দেখেছি। আর একটা কথা হচ্ছে, যদি বাংলাদেশের কথা আমি বলতে চাই এখন এই মুহূর্তে, বাংলাদেশের দেখা গেল যে 26 যদি আমরা ভাঁজ ধরি, তাহলে সেটিও দেখা যায় আপনার 8 সংখ্যা। আবার আমাদের বঙ্গবন্ধুর জন্ম কিন্তু 17 তারিখ, তাতেও 8 সংখ্যা। আবার আমাদের এই প্রধানমন্ত্রীর রাশি নক্ষত্রের মধ্যে দেখা যায় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম জন্ম 81 সালে, তত 17 তারিখ এসেছিলেন। ইন্দিরা গান্ধী 17 তারিখ এসেছিলেন। 17 তারিখের একটা ইতিহাস কিন্তু বাংলাদেশের মধ্যে রয়েছে, যে কারণে 17 তারিখের কারণে এই 8 সংখ্যা মিলিয়ে উভয়ের মধ্যে বাংলাদেশের ঠিক একটা প্রভাব সেটা পড়বে। আমি প্রথমে বলে বাংলাদেশ নিশ্চিত বলছিলাম, কিন্তু একটা ক্ষেত্র বিশেষে আসে। আমি আপনাকে আবার কাছাকাছি যদি আর কিছু কথা বলে দিই, লগ্ন হচ্ছে রাষ্ট্রপতি, রাশি হচ্ছে একটা রাষ্ট্র, আর প্রধানমন্ত্রী হচ্ছে সংসদ, আর মন্ত্রীগুলো হচ্ছে গ্রহ নক্ষত্র। এখানে এই গণনার মধ্যে দেখা যায় আমাদের ইন্ডিয়ান মধ্যে গণনা এই দেশ হলো বৃশ্চিক রাশি, এবং ওই রাশির উপর শনি কিন্তু এখন আছে। তো এই 2015 সালে বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি, বৃষ রাশি, কর্কট রাশি এবং এই সিংহ রাশি, এই রাশিগুলো ভালো যাবে না। ভালো যাবে কোনগুলো? ভালো যাবে আপনার মকর রাশি, মীন রাশি, মেষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, এই রাশিগুলো ভালো যাবে। এই রাশির দেশ তুলা রাশি মধ্যম যাবে, তুলা রাশি, এই রাশির দেশ, শহর, মানুষ ইত্যাদি ইত্যাদির মধ্যে প্রভাবটা পড়বে। তো এই জন্যই এখানে একটা কথা আছে, বলছে কি, একটা শ্লোক আছে, এটা জেনে নেবেন। শনি রোগং তথা শোকং বন্ধু নৈকন্দনকয়ং অপমান মনস্তাবং কার্য নষ্ট শনিশ্বর। আরেকটা কথা বলছে, জন্ম শনি মর্মগা খালিনি যে কলসা মিসেবাদের দণ্ডত অক্ষরাত গর্ভরা যায়। এগুলো জন্ম শনি যখন আসবে কোনো না কোনো অঘটন ঘটাবে। আচ্ছা, শনি মঙ্গল শনিরা বারবার ঘুরি সেটা আপনি বলেছেন। 2008 সালটা, সরি 2015 সালটা পৃথিবীর জন্য মোটেই ভালো। আচ্ছা, এটা আর শুধু বাংলাদেশ নয়, এটা গোটা বিশ্বের জন্য। দেখেন আরেকটা কথা বলে, বিজ্ঞানী মহোদয় এখানে আছে আমাদের দেশে। আমি এক বিজ্ঞানীর কথা শুনবো, তারপর আপনাদের কাছে আসছি। একজন দর্শক ফোন করেছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো 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 জি, আমি শ্যামলী থেকে বলছি। আমার নাম জেসমিন। বলুন।
আমি নুরুল ইসলাম সাহেবের সাথে একটু কথা বলতে চাচ্ছি। নুরুল ইসলাম সাহেব তো নাই, আমাদের ডক্টর বলবো? মোহাম্মদ ইব্রাহিম আছেন, মাধব আচার্য এবং প্রফেসর হাওলাদার আছেন। ও আচ্ছা, সরি। আচ্ছা, ঠিক আছে। স্যার যেটা বলেছিলেন যে জ্যোতিষশাস্ত্র দুর্বল নয়, বিজ্ঞানের সঙ্গে সবসময় এর একটা দ্বন্দ্ব থেকেই যায়। মানে আপনি সেটা কতখানি জাস্টিফাই করবেন স্যার? দ্বন্দ্বের ব্যাপার না, এটা দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। আপনারা বোধহয় একটা বিচিত্রানুষ্ঠানের মতো করতে চাচ্ছেন না আমার ধারণা, কারণ আসলে দুইয়ের মধ্যে কোনো আলাপের খুব একটা সুযোগ নেই। আচ্ছা, একসময় ছিল বিজ্ঞানের ইতিহাসে, যখন একেবারে যখন বিজ্ঞান আধুনিক বিজ্ঞান ছিল না, বিজ্ঞান জাস্ট বিজ্ঞানের কিছু উপাদান চিন্তা ভাবনার মধ্যে ছিল, যেটা ধরেন ব্যাবিলনে বা মিশরে এইসব জায়গায় বা পরে গ্রিসে আপনার তখন বিজ্ঞান চর্চাটা যারা করতেন তারা অন্য কাজও করতেন। যেমন তারা হয়তো মন্দিরের পুরোহিত ছিলেন অনেকে, তারাই আবার বিজ্ঞান চর্চা করতেন কিছু প্র্যাকটিক্যাল কাজের জন্যে, জ্যোতির্বিদ্যাটা করতেন, এগ্রিকালচারের জন্য দরকার হতো, জোয়ার ভাটা প্রেডিক্ট করার জন্য দরকার হতো। কিন্তু আবার একই সঙ্গে তারা ভাগ্য গণনাও করতো এবং তার সঙ্গে অ্যাস্ট্রোনমির একটা সম্পর্ক তারা দেখিয়েছেন। ঐতিহাসিকভাবে এটা ঠিক। তারপর বিজ্ঞান তার মেথডসগুলো আরও শার্পলি, আরও কঠিনভাবে প্রয়োগ করেছে, তার এক্সপেরিমেন্ট, তার অবজারভেশনগুলো। তারপর আধুনিক বিজ্ঞানে যখন আমরা 1600 শতকে আসলাম, যখন গ্যালিলিও নিউটনের সময়, তখন আর এটাকে বিজ্ঞানটা একেবারে বিজ্ঞান হয়ে আলাদা হয়ে গেল। তখন এদের মধ্যে আর কোনো মানে একীভূত হওয়ার বা একই মানুষের দুটো হওয়ার কোনো সুযোগ ছিল না। বিজ্ঞান তার ডিসিপ্লিনের মধ্যে কথা বলতে পারে, ধর্মের ব্যাপারে যেমন বিজ্ঞান কোনো কথা বলতে পারে না, শুধু বিজ্ঞান নিয়ে কথা বলে। সেরকম জ্যোতিষশাস্ত্র নিয়েও কথা যেমন উনি শনির কথা বললেন, আমার কাছে তো খুব ইন্টারেস্টিং জিনিস শনি, কারণ এই 2014 চলে যাচ্ছে এবং 2014-তে বড় বড় ঘটনা যা ঘটেছে তার মধ্যে একটা দুর্দান্ত ঘটনা ঘটেছে, সেটা হলো শনির একটা উপগ্রহ এনসেলেডাস। মনে হচ্ছে যে সেটা আমাদের বসবাসের জন্য খুব ভালো জায়গা হবে এবং এটা ক্যাসিনি বলে একটা মহাকাশযান অনেক দিন আগে ওখানে রওনা হয়ে শনি এবং বৃহস্পতির এই এলাকাতেই সার্ভে করছে। ক্যাসিনির থেকে অনেক ছবি নেওয়া হয়েছে, অনেক সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট ক্যাসিনিতে আছে। এই এনসেলেডাস এটা একটা ছোটো উপগ্রহ, শনির একটা চাঁদ আর কি, শনি তো গ্রহ, ওটা একটি চাঁদ। তাতে দেখা যাচ্ছে তার যে দক্ষিণ মেরুর কাছাকাছি জায়গাগুলোতে আপনার গেইজার, যে এরকম ফোয়ারার মতো, সেটা কুয়াশার মতো বলতে পারেন বা একটু বাষ্পের মতো বলতে পারেন, যে উঠছে ফোয়ারার মতো। এখন 2014-তে যেটা আবিষ্কৃত হয়েছে যে এটা আসছে, তার তলায় লিকুইড পানি আছে, তরল পানি, যেটা মানুষ থাকার জন্য সবচাইতে জরুরি জিনিস, এবং কোথাও মার্সে নাই, শুক্রতে নাই, মঙ্গলে নাই, বৃহস্পতিতে নাই। তার বিভিন্ন উপগ্রহের মধ্যে একমাত্র ইউরোপা বলে একটা উপগ্রহ আছে, সেটা হলো বৃহস্পতির, সেটাতে কিছুটা আছে। আর এই সম্প্রতি যেটা পাওয়া গেল শনির এনসেলেডাসে। তার মানে আমরা যদি ভবিষ্যতে পৃথিবী ছাড়তে হয়, সেটাকে আমাদের কনসিডারেশনে রাখতে হবে, শনি গ্রহেই আমাদের শনির দশায় আমাদের যেতে হবে। আমরা শনিকে কিন্তু ভয় পাই না এবং শনিকে আরেকটা গ্রহ হিসাবে নিই। এর কোনো ভালো বা মন্দ এগুলো আমরা মানে অ্যাস্ট্রোনমিতে অন্তত শনির সঙ্গে মঙ্গলের দেখা হতে পারে এবং একটা খুব হৃদয় বিদারক ঘটনা পৃথিবীতেও ঘটতে পারে, সে পৃথিবী বাংলাদেশ তো আর পৃথিবীর বাইরে নয় ইত্যাদি আমাদের দুই জ্যোতিষী বললেন। স্যার আপনি বলছেন যে এই অ্যাস্ট্রোনমির সঙ্গে বিজ্ঞান এখন দ্বন্দ্ব, অ্যাস্ট্রোলজির সঙ্গে সেটার আলাপে দ্বন্দ্ব বলবো না, আলাদা জিনিস। দ্বন্দ্ব হয় যখন আমি যে কারণে প্রশ্নটি করছি, আমার একেবারে হয়তো বোকা প্রশ্ন, আমি পত্রিকার মানে প্রতিটি পাতা প্রতিটি লাইন পড়ার চেষ্টা করি, আমি কিন্তু রাশিচক্রের ইয়েটাও পড়ি প্রতিদিন। আজকাল এই দেখি যে ফেসবুকে প্রেমের প্রস্তাব পেতে পারেন, তো ফেসবুকটা তো খুবই একটা নতুন একটা জিনিস, এবং যখন শনি গ্রহ নক্ষত্র অ্যাস্ট্রোনমি কিরো ইত্যাদি ছিল তখন নিশ্চয়ই ফেসবুক ছিল না। তাহলে ফেসবুকের এই প্রেমের প্রস্তাব পেতে পারেন বা ফেসবুকের মাধ্যমে প্রতারিত হতে পারেন, সেটা কিভাবে আসলে এই
কুম্ভ রাশি, মকর রাশি ইত্যাদি জায়গায় ফেসবুক একটা হয়। মাধ্যম, ফেসবুক একটা মাধ্যম মাত্র। আচ্ছা। আপনি যে কোনো মাধ্যম, আপনাদের এটিএন নিউজকে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। এটা ফুল টাইম জ্যোতিষশাস্ত্র নিয়ে চলতে পারে। না ফেসবুকের ব্যাপারটা আমি তাহলে দুই জ্যোতিষীর কাছে জানতে চাই, ফেসবুকের প্রেমের প্রস্তাব বা প্রতারণার প্রস্তাব সেটা কিভাবে গণনা করে আপনারা বুঝতে পারেন যে এটা ফেসবুকে আসবে, টুইটারে নয়, অথবা টেলিফোনে নয়? মানে আমি পত্রিকায় পড়ি স্যার, এই জন্য আপনার প্রশ্নটা বড় ইন্টারেস্টিং, এবং এটা আমি এই ইন্টারেস্টিং জিনিসটা প্রতিদিন দেখি স্যার, এই জন্য এটা গবেষণার বিষয়। এই প্রসঙ্গে আমি একটুখানি জিনিস বলি। ছোট্ট একটা চুটকি, এক জ্যোতিষী গণনা করিয়া দেখছে যে এই লোকটা নারকেল গাছ থেকে পড়ে মারা যাবে। আর এক জ্যোতিষী গণনা করিয়া দেখছে যে সর্পের আঘাতে মারা যাবে। আর এক জ্যোতিষী ওই লোকটাকে গণনা করে দেখছে যে সে পানিতে পড়ে মারা যাবে। তো এক লোক বিভিন্নভাবে মারা যাবে, এটা একটা ইন্টারেস্টিং থিং। তারপরে এই জ্যোতিষীদেরকে একত্রে আনছে, একত্রে এনে তারপর যে আপনি যে এটা বললেন কোন গ্রাউন্ডে বললেন, তখন বললো যে আমি এই গ্রাউন্ডে এইটাকে, এই ব্যক্তির ঘটনাটা এখন বলি আমি। ওই ব্যক্তি নারকেল পাড়তে উঠছে, নারকেল গাছটা ছিল আপনার পুষ্করণীর পাড়ে। আচ্ছা। এবং ওইখানে আপনার বাসা ছিল পাখি আবার ছোট একটা সাপ উঠছে ওখানে, ওই পাখির মানে বাসাতে পাখির বাসা আছে, পাখির বাসাতে সাপ ওখানে গিয়ে করছে আর কি। তো ও উঠছে নারকেল পাড়তে, উঠছে পরে ওর সাপে কি করছে ধ্বংস, তারপর পড়ছে সে নিচে পরে সে অনেক